वेलकम माय डियर स्टूडेंट्स। आज के एसছি তোমাদের ক্লাস 9 এ ভৌত বিজ্ঞান 5th চ্যাপ্টার কার্য ক্ষমতা শক্তি। কার্য ক্ষমতা শক্তি সম্পর্কে আজকে আমি তোমাদের বলবো। তিনটে শব্দ কার্য ক্ষমতা শক্তি। প্রথমে বলতে হবে কার্য সম্পর্কে, যে কার্য জিনিসটা কি না। কার্য হচ্ছে এমন একটা জিনিস যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তুর সরণ ঘটে তখনই বলা যায় প্রযুক্ত বল কার্য করেছে। কার্যের কিভাবে পরিমাপ করা হয় না, প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণের গুণফল দ্বারা কৃতকার্যের পরিমাপ করা হয়। ঠিক আছে, এই কার্য তার মানে কি বল প্রয়োগ, কার্য করতে গেলে বল প্রয়োগ করতে হবে, কিন্তু বল প্রয়োগ করলেই তো কার্য হয় না। যেমন ধরো আমি দেওয়ালের মধ্যে ধাক্কা দিচ্ছি, দেওয়ালটা নড়ছে না, তার মানে বস্তুর সরণ হচ্ছে না, এই জন্য কৃতকার্যের মান 0। তার মানে কৃতকার্য সমান প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণ, এই দুটোর গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয়। এখন ধরো কার্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে বলের দ্বারা কার্য আর একটা বলের বিরুদ্ধে কার্য। বল যদি কার্য করে তখন সেটা বলের দ্বারা কার্য হবে। যেমন একটা বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তাহলে অভিকর্ষ বল কাজ করছে, এখানে বলের দ্বারা কার্য, এই বলের দ্বারা কার্যটাকে ধনাত্মক কার্য ধরা হয়। আবার একটা বস্তুকে যদি উপরের দিকে ছড়ে দিই তাহলে সেটা বলের বিরুদ্ধে কার্য করছে, এটাকে ঋণাত্মক কার্য ধরা হয়। তাহলে কার্য দু রকমের, একটা বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য আর বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য। এখন জানতে হবে কার্যহীন বল কাকে বলে। কার্যহীন বল মানে যে বল কার্য করে না, বল প্রয়োগ করছি অথচ কাজ হচ্ছে না, সেটাই কার্যহীন বল। এই কার্যহীন বল কাকে বলে না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর অভিমুখ এবং বস্তু সরণের অভিমুখ যদি পরস্পর সমকোণে হয় তখন বলা যায় যে প্রযুক্ত বল কার্য করে না এবং তাকেই কার্যহীন বল বলা হয়। অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর সরণ, প্রযুক্ত বল এবং বস্তুর সরণ এই দুটো পরস্পর সমকোণে হয়। কার্যহীন বলের তিনটে উদাহরণ তোমাদের দিতে পারি। একটা হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের ফলে কার্য হয় কিনা বুঝিয়ে দাও। না, এখানে কার্য হয় না, কারণ এখানে পৃথিবীর সরণ এবং সূর্যের সঙ্গে পৃথিবীর যে আকর্ষণ বল এটা পরস্পর সমকোণে থাকে, তাই এই বল কার্য করে না। আবার ধরো একটা লোক সুটকেস হাতে নিয়ে হেঁটে যাচ্ছে, সে কি সুটকেসের উপর কোনো কার্য করছে না, কারণ হচ্ছে সুটকেসের সরণটা হচ্ছে ভূমির সমান্তরাল ভাবে, আর সুটকেসটা নিচের দিকে, অভিকর্ষ বলটা নিচের দিকে ক্রিয়া করছে। ও তাহলে বল এবং সুটকেসের সরণ এই দুটো পরস্পর সমকোণে থাকে, যার জন্য এখানে কোনো কার্য হয় না। আবার একটা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে যে এক ব্যক্তি নদীতে স্রোতের প্রতিকূলে সাঁতার কেটে সে নিজেকে স্থির রাখছে, সে কি কোনো কার্য করছে না, সে কোনো কার্য করছে না, কারণ ওই যে তীরের সাপেক্ষে সে নিজে স্থির আছে, অর্থাৎ ওই ব্যক্তির স্মরণ হচ্ছে না বলেই কার্য হচ্ছে না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে তীরের সাপেক্ষে কার্য হচ্ছে না কিন্তু স্রোতের সাপেক্ষে কার্য হচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো সব কার্যহীন বল। এখন হচ্ছে কার্যের এককগুলো কি কি না, সিজিএস পদ্ধতিতে কার্যের একককে বলা হয় আর্গ, এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। তাহলে আর্গ কাকে বলে, এক আর্গ কার্য বলতে কি বুঝি না, কোনো বস্তুর উপরে যদি এক ডাইন বল প্রয়োগ করা হয়, বস্তুটি যদি 1 সেন্টিমিটার সরণ হয় তখন তাকে বলা হয় এক আর্গ কাজ। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, এক ডাইন বল প্রয়োগ করলে যদি 1 সেন্টিমিটার সরণ হয় তখন তাকে বলা হয় এক আর্গ কাজ। আবার 1 জুল কার্য বলতে কি বুঝো না, কোনো বস্তুর উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, যদি বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তুটির সরণ 1 মিটার হয় তখন তাকে বলা হয় 1 জুল কাজ। তার মানে এক আর্গ সমান কি না, এক আর্গ সমান হচ্ছে 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। 1 জুল সমান কত, 1 জুল সমান হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। তার মানে কার্যের দুটো এককের মধ্যে আমরা সম্পর্ক পেতে পারি। তাহলে প্রথমেই দেখো কৃতকার্য, এটা প্রথম জানলাম যে কৃতকার্য সমান বল ইন্টু সরণ, এটা আমরা প্রথম জানলাম। এটা অর্থাৎ W = FS, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ডাব্লিউ ইকুয়াল টু এফএসটা তোমাদের জানা দরকার খুবই। এরপর হচ্ছে কার্যের দুই এককের মধ্যে সম্পর্ক, অর্থাৎ 1 জুল সমান কি না, আমি আগেই বললাম যে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ ঘটে বলের অভিমুখে, তখন তাকে বলা হয় 1 জুল। তার মানে 1 নিউটন ইন্টু 1 মিটার, তার মানে 1 নিউটন মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 5 ডাইন ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার, এটা আমরা জানি। তার মানে 10 টু দি পাওয়ার 7 ডাইন ইন্টু সেন্টিমিটার, তার মানে 10 টু দি পাওয়ার 7 আর্গ। অর্থাৎ জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করা হলো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে তাহলে কার্য সম্পর্কে বললাম। এখন হচ্ছে ক্ষমতা। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়। ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। তার মানে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। এই জন্য কার্য বাই সময় হচ্ছে ক্ষমতা। কাজ করার হারকে আমরা ক্ষমতা বলি, কাজ করার হারকে ক্ষমতা বলি। এখন কৃতকার্য আমরা মানে কি জানি না, বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ মানে কৃতকার্য ডিভাইডেড বাই সময়। তো এখানে কি লিখতে পারি, বল ইন্টু সরণ বাই সময়। তার মানে বল, এই সরণ বাই সময় মানে কি, এটা তোমরা পড়েছো অনেক আগেই। সরণ বাই সময় মানে হচ্ছে বেগ। তার মানে একটা আমি সমীকরণ পেয়ে গেলাম, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। পরীক্ষায় অনেক সময় প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো ক্ষমতা সমান বল ইন্টু বেগ। ঠিক আছে, তাহলে ক্ষমতাটা পাওয়া গেল। এখন কার্য এবং ক্ষমতার একক, কার্যের একক আমরা দেখলাম যে সিজিএস পদ্ধতিতে আর্গ, এসআই পদ্ধতিতে জুল। তাহলে ক্ষমতার একক কি হবে? নিশ্চয়ই সিজিএস পদ্ধতিতে আর্গ পার সেকেন্ড আর এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে যদি কেউ 1 আর্গ কাজ করতে পারে তখন তার ক্ষমতাকে বলা হয় আর্গ পার সেকেন্ড। আবার 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ করতে পারে তখন তার ক্ষমতাকে বলা হয় জুল পার সেকেন্ড বা ওয়াট। জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয়। ঠিক আছে, তাহলে 1 ওয়াট কাজ মানে হচ্ছে জুল পার সেকেন্ড। হয়তো পরীক্ষায় প্রশ্ন আসলো যে একটা ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 150 ওয়াট। 150 ওয়াট মানে কি না, প্রতি সেকেন্ডে 150 জুল কাজ করতে পারে। প্রতি সেকেন্ডে 150 জুল কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে কার্য এবং ক্ষমতা। আরেকটা হচ্ছে যে বস্তুর ভরবেগের সাথে সম্পর্ক কি, বস্তুর ভরবেগ এবং গতিশক্তির সঙ্গে। তবে হ্যাঁ, শক্তি সম্পর্কে আগে জানতে হবে, তারপরে আমি ওই সমীকরণে যাব। শক্তি কাকে বলে না, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এটা মাথায় রাখতে হবে। তার মানে কাজ এবং শক্তি এই দুটো আসলে কিন্তু একই, দুটোর এককও ভিন্ন। অর্থাৎ কৃতকার্য আর শক্তির পরিমাপ করা হয়। এখন শক্তি জিনিসটা হচ্ছে কাজ করার সামর্থ্য। পৃথিবীতে শক্তি কত প্রকার আছে না, পৃথিবীতে মোট শক্তি হচ্ছে বর্তমানে 8 প্রকার। আগে ছিল শক্তি 7 প্রকার। কেন না, আগে পারমাণবিক শক্তির আবিষ্কার হয়নি। আগে ছিল 7 প্রকার শক্তি। কি কি? 1 নম্বর হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি। এই 7 প্রকার আগে ছিল। বর্তমানে যেহেতু পারমাণবিক শক্তি, কাজেই শক্তি 8 প্রকার। এখন হচ্ছে শক্তির মধ্যে যেটা যান্ত্রিক শক্তি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। যান্ত্রিক শক্তি কাকে বলে না, যান্ত্রিক শক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, স্থিতিশক্তি এবং গতিশক্তি। স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একত্রে আমরা যান্ত্রিক শক্তি বলতে পারি। স্থিতিশক্তি জিনিসটা কি না, কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় আনলে সে কিছু শক্তি সঞ্চয় করে। যে শক্তিটা বস্তুর মধ্যে আবদ্ধ থাকে এটাকেই বলা হয় স্থিতিশক্তি। ঠিক আছে, আর গতিশক্তি কাকে বলে না, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে আমরা বলতে পারি গতিশক্তি। বোঝা গেছে? এই স্থিতিশক্তি এবং গতিশক্তি, স্থিতিশক্তিকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তির আমরা কিভাবে পরিমাপ করতে পারি না, অভিকর্ষীয় কথাটার দ্বারা বোঝা যাচ্ছে যে অভিকর্ষের
অধীনে বস্তুটা থাকলে তখন তাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা হয়। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি নিচ থেকে উপরে তুলি তখন বস্তুটা যে শক্তি সঞ্চয় করে তাকেই বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। আবার একটা স্প্রিংকে যদি টেনে বড় করা হয় অর্থাৎ তার আকার পরিবর্তনের ফলে যে শক্তি সঞ্চিত হয় সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ আমরা কিভাবে করি? না, বস্তু এম ভরের বস্তুকণা যদি এইচ উচ্চতায় তোলা হয় তাহলে তার অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ mgh। তাহলে স্থিতিশক্তি নিয়ে এখানে কথা বলতে হবে। স্থিতিশক্তি, স্থিতিশক্তি, স্থিতিশক্তির দুটো ভাগ, একটা হচ্ছে অভিকর্ষীয়, অভিকর্ষীয়, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক। অভিকর্ষীয় স্থিতিস্থাপক, ঠিক আছে। এখন অভিকর্ষীয় স্থিতিশক্তি পরিমাপ করার রাশিমালাটা খুব ইম্পর্টেন্ট। অভিকর্ষীয় স্থিতিশক্তি সমান অভিকর্ষীয় স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু mgh, ঠিক আছে। অভিকর্ষীয় স্থিতিশক্তি mgh খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। এখন হচ্ছে তার মানে এরপরে গতিশক্তি, তাহলে গতিশক্তির রাশিমালা কি? গতিশক্তি, গতিশক্তি সমান লিখতে পারি গতিশক্তি সমান হাফ mv স্কয়ার। এম ভরের বস্তু কণা যদি ভি বেগে গতিশীল হয় তখন তার গতিশক্তির পরিমাণ হাফ mv স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা স্থিতিশক্তি কিভাবে পরিমাপ করতে পারি, গতিশক্তি কিভাবে পরিমাপ করতে পারি, কার্য কিভাবে পরিমাপ করতে পারি, ক্ষমতা কিভাবে পরিমাপ করতে পারি, এই বিষয়গুলো জানা খুব ভাইটাল। এখন হচ্ছে তোমাকে ক্ষমতার, আমি যে দুটো এককের কথা বললাম, ক্ষমতার কি একক বললাম না, ক্ষমতার সিজিএস একক, এসআই একক, কিন্তু আরেকটা ক্ষমতার খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা বর্তমানে প্রচলিত নাই কোনো পদ্ধতিতেই। মানে সবসময় আমরা সিজিএস এবং এসআই পদ্ধতি ব্যবহার করি, কিন্তু ক্ষমতার একটা একক আছে যেটাকে বলা হয় এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক। এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি না, এটা হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার বা সংক্ষেপে বলে এইচপি। কারণ আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে মানুষ তো ঘোড়া ব্যবহার করত যানবাহনের কাজে, তাহলে তখন থেকে ক্ষমতার এককটাকে হর্স পাওয়ার হিসাবে বলা হতো। এখনো আমরা অনেক ইঞ্জিনের মধ্যে দেখি যে ইঞ্জিনটা হচ্ছে 10 এইচপি, কোনোটা 25 এইচপি, এইসব আমরা দেখি। তাহলে অশ্ব ক্ষমতা হচ্ছে এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক। এখন অশ্ব ক্ষমতা কাকে বলে? বলছে কোনো ব্যক্তি বা যন্ত্র যদি 550 পাউন্ড ওজনকে অভিকর্ষের বিরুদ্ধে প্রতি সেকেন্ডে 1 ফুট উচ্চে তুলতে পারে তখন তার ক্ষমতাকে বলে এক অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা কাকে বলে কি বললাম? যে কোনো ব্যক্তি বা যন্ত্র প্রতি সেকেন্ডে 550 পাউন্ড ওজনকে অভিকর্ষের বিরুদ্ধে 1 ফুট উচ্চে যদি তুলতে পারে তখন তার ক্ষমতাকে বলা হয় অশ্ব ক্ষমতা। এখন অশ্ব ক্ষমতা আর ওয়াটের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সম্পর্কটা তুমি বর্তমান বইগুলোতে পাবে না, এগুলো আগেকার দিনে ছিল। অশ্ব ক্ষমতাকে আমরা সংক্ষেপে বলি এইচপি। তাহলে 1 এইচপি ইজ ইকুয়াল টু কি হবে? 550 ফুট পাউন্ড, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। 550 ফুট পাউন্ড পার সেকেন্ড হচ্ছে 1 এইচপি। এখন 550 ফুট পাউন্ড মানে কি? 550 ইন্টু 1 ফুট ইন্টু 1 পাউন্ড। 1 পাউন্ড ভার কিন্তু পার সেকেন্ড। এখন 550 1 পাউন্ড মানে কি? 30.48 সেন্টিমিটার। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করছি, 1 ফুট মানে। আর 1 পাউন্ড মানে কত? 1 পাউন্ড মানে হচ্ছে 653.5 1 পাউন্ড। তাহলে হচ্ছে 550 ইন্টু 30.48 ইন্টু 453 ইন্টু 453.6 ইন্টু 453.6, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টু জি এর মান, জি মানে হচ্ছে 981,
জি মান হচ্ছে 981। তার এই যেটা পাওয়া গেল এটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার, এটা ডাইন পার সেন্টিমিটার। এইটাকে যদি আমি গুণ টুন করি তাহলে আমি কি পাবো না 746 ইন্টু 10⁻7 আর্গ পার সেকেন্ড পাবো, 10⁻7 আর্গ পার সেকেন্ড এটা পাওয়া যাবে। তার মানে 746 10⁻7 আর্গ পার সেকেন্ড মানে হচ্ছে জুল পার সেকেন্ড, 10⁻7টা বাদ চলে যাবে, জুল পার সেকেন্ড, তার মানে 746 ওয়াট। ঠিক আছে, তাহলে 1 HP সমান 746 ওয়াট পাওয়া গেল। ঠিক আছে, এখন কার্যক্ষমতা শক্তি থেকে তোমাদের কিছু অঙ্ক আসে, অঙ্কগুলো খুবই সোজা, তবে এখানে মাথায় রাখতে হবে অঙ্ক করতে গেলে তোমাকে অঙ্কগুলো একই এককে নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় তোমাকে হয়তো ভরের একক দেওয়া আছে গ্রাম, দৈর্ঘ্যের একক দেওয়া আছে মিটার, কিন্তু এটাকে হয় ভরের এককটাকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে, নতুবা ভরের এককটা গ্রামেই থাকবে, দৈর্ঘ্যের এককটা সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। এককটাকে একই এককে আনতে হবে অঙ্কগুলো করার সময়, এটা কিন্তু অনেকেই ভুল করে, যার জন্য অনেক সমস্যা দেখা দেয়। তাহলে অঙ্ক করতে গেলে তোমাকে এইটা মাথায় রাখতে হবে। এরপরে কি করব, এরপরে অঙ্ক করব, যেমন ধরো 1 কেজি ভরের বস্তুকে 20 সেন্টিমিটার উপরে তুললে কৃতকার্যের পরিমাণ কত। 1 কেজি ভরের বস্তুকে 1 কেজি ভরের বস্তুকে 20 সেন্টিমিটার উপরে তুললে কৃতকার্যের পরিমাণ কত, কৃতকার্যের পরিমাণ কত। আমি আগেই বলেছিলাম কৃতকার্য মানেই হচ্ছে শক্তির সঙ্গে কার্যের পার্থক্য নেই। আচ্ছা, এখানে কৃতকার্য মানে কি, এখানে হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, তাহলে কৃতকার্য সমান সরাসরি চলে যাও, কৃতকার্য সমান স্থিতিশক্তির পরিমাণ, কৃতকার্য সমান স্থিতিশক্তির পরিমাণ, তার মানে mgh। ঠিক আছে, ক্লিয়ার। এখন এইখানে লক্ষ্য করতে হবে কি না 1 কেজি ভরের বস্তু 20 সেন্টিমিটার, এইটাকে ঠিক করতে হবে, আমাকে একই এককে আনতে হবে। এখন ধরো 1 কিলোগ্রামটাকে আমাকে তাহলে 1000 গ্রাম করতে হবে। আর জি মানে আমরা কত জানি, অভিকর্ষজ ত্বরণের মান দুটো মনে রাখবে, সিজিএস একক, এসআই একক। সিজিএস একক হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 20 হয়ে গেল। তাহলে এই যেটা পাওয়া গেল এখানে এত আর্গ পাওয়া গেল, এত আর্গ, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে কত 196 ইন্টু 196 ইন্টু 10⁵ আর্গ, তার মানে 1.96 জুল, 1.96 জুল হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে একটা অঙ্ক দেখালাম, এবার 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, যেমন ধরো যে একটা ইঞ্জিন প্রতি মিনিটে 1000 কিগ্রা জল একটি ইঞ্জিন প্রতি মিনিটে 1000 কিগ্রা জল 1000 কিগ্রা জল 10 মিটার উপরে তোলে, 10 মিটার উপরে তোলে, তার ক্ষমতা কত। সরাসরি লেখো, ক্ষমতা সমান কার্য বাই সময়। এখন ধরো কার্য বাই সময়, ক্ষমতা সমান, এটা তো আমরা জানি, আর কার্য মানেই হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ। তাহলে এখানে কার্য মানে স্থিতিশক্তির পরিমাণ, তার মানে হচ্ছে 1000 কিগ্রা জল, আমি এখানে 1000 বসাচ্ছি, mgh, তার 1000 বসাচ্ছি ইন্টু 9.8, কিন্তু এটা 9.8, আবার ইন্টু 10 ডিভাইডেড বাই 1 প্রতি মিনিটে, মানে 60 সেকেন্ড, অর্থাৎ সময়কে সবসময় সেকেন্ডে কনভার্ট করবে। তাহলে এটা কাটাকাটি করলে কি দাঁড়াবে, এটা কাটাকাটি করলে 4900/3 জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে ওয়াট, তার মানে এটা হচ্ছে 1633 পূর্ণ 1/3
ওয়াট হয়ে গেল 1633.3 ওয়াট। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা 3 নম্বরে এটা গতিশক্তির অঙ্ক করছি। 3 নম্বরে হচ্ছে একটা গতিশক্তির অঙ্ক করছি। 400 গ্রাম ভরের একটি বস্তুকে 2 মিটার পার সেকেন্ড বেগে 400 গ্রাম ভরের বস্তুকে 2 মিটার পার সেকেন্ড বেগে গেলে বস্তুটির গতিশক্তি কত? 2 মিটার পার সেকেন্ড বেগে গেলে গতিশক্তির পরিমাণ কত? গতিশক্তির পরিমাণ কত হবে? তার মানে সেই গতিশক্তি আমরা জানি বস্তুটির গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। এটা আমাদের জানা আছে, হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তার মানে হাফটা রাখতে হবে। এবার এম ভি স্কোয়ার, এম মানে কি 400 গ্রাম, এটাকে কিগ্রাতে কনভার্ট করলে 0.4 কিগ্রা। 400 গ্রাম মানে 0.4 কিগ্রা ইন্টু 2 স্কোয়ার। তার মানে এটা কাটাকাটি করলে কত হবে না, এখানে এটা কেটে দিলে 0.2 হবে, এখানে 4 হবে, 4 2 8, 0.8 কত হবে? জুল হবে, 0.8 জুল। ঠিক আছে, হয়ে গেল। এরকম কার্যক্ষমতার শক্তি থেকে ছোট ছোট অঙ্ক করতে হবে। ঠিক আছে, এখন তোমাদের কার্যক্ষমতার শক্তি আমি সংক্ষেপে বললাম এটা। এখন আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করবে, আর আমার ভিডিওটা সবসময় শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। অনেকে ভিডিওটা অর্ধেকটা দেখে হয়তো আর দেখে না পরবর্তীকালে, কিন্তু সংক্ষেপে আমি কার্যক্ষমতা শক্তি থেকে সম্পর্কে সমস্ত বিষয়টাই বলে দিলাম। তো ক্লাস 9-এর বেশ কিছু ছেলে আমাকে মেসেজ করেছে যে ওদের অঙ্কর ক্লাস নিতে হবে। আমি পরবর্তীকালে অঙ্কের ক্লাসে যাব। অঙ্ক তোমার যেমন ধরো পরিমিতি এবং লাভ ক্ষতি, এই দুটো অঙ্ক করানোর আমার ইচ্ছা আছে। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে তোমরা বাড়িতে আছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনার দিকে মন দাও। কারণ হচ্ছে এই করোনা পরিস্থিতি একদিন চলে যাবে, কিন্তু পড়াশোনা না করলে সেই গ্যাপটা কিন্তু থেকে যাবে। পড়াশোনার যে গ্যাপ সেটা থেকে যাবে, সেটা জীবনে পূরণ হবে না। অর্থাৎ তোমার বয়স আজকে 14 বছর, সামনের বছর 15 বছর যখন বয়স হবে, তখন এই 14 বছর বয়সে যেটা শেখার কথা সেটা কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য তোমাদের আমি বলছি বারবার যে তোমরা বাড়ির মধ্যে থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যাও। আর আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো প্রত্যেকে। এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রবলেমটা কোথায়। ঠিক আছে, এখন হচ্ছে কি, তাহলে এরপরে তোমাদের পরিমিতি সম্পর্কে আমি ক্লাস নেবো, অঙ্ক। কারণ আমার তো আসলে অনেকটা এরিয়া জুড়ে মানে বিদ্যালয়টা চালানোর চেষ্টা করছি। অনেকটা এরিয়া বলতে ধরো 6 থেকে 10 পর্যন্ত, যেখানে অঙ্ক আছে এবং ফিজিক্যাল সায়েন্স আছে, দুটো বিষয়েই সমানভাবে চালানোর দরকার। তাই এখন সব সময় সব ক্লাসটা নেওয়া সম্ভব হবে না। তবে হ্যাঁ, পরিমিতি একটা নতুন জিনিস, সেই পরিমিতি সম্পর্কে আমি একদিন একটা ক্লাস নেব, বিশেষ করে 15 প্রশ্নমালা। লাভ ক্ষতি আছে, লাভ ক্ষতি সম্পর্কেও একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো।